একটু বসে গেলে ভালো হয় যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছেন। সঞ্জীবের 4টের পর থেকে আপনারা অপেক্ষা করেছেন। আমিও ভাবে উঠতে পারিনি, মানুষটা আমাদের এক প্রকার আসতেই দিচ্ছিল না, মানে ভালোবেসে রাস্তায় এত মানুষ চলে এসেছে। তো আস্তে আস্তে আমরা এসেছি ওখানে মা, বিশেষ করে মায়েরা বোনেরা যেভাবে রাস্তায় বেরিয়েছে পুরুষদের সাথে থেকে আজকে আমি এখানে জনসংযোগে এসেছি পার্টিকুলার হ্যালো ছবি হলে কি করে হবে কোথায় নেই না চারটে কথা লাইভ চালাচ্ছে নাকি আমাকে এখানে নতুন নাম দিতে হবে। একজন আমাদের দলেরই একজন সদস্য মারা গিয়েছেন, তাকে তার বাড়ি আবার দিতে হবে, তার জানাজার ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আজকে এখানে উপস্থিত হয়েছি কোনো পার্টির নেতা হিসাবে নয়, আমি উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। এই জনসংযোগে আপনারা নির্দ্বিধায় কে কোন দল করে, কে আইএসএফ এর পক্ষে, কে আইএসএফ এর বিরুদ্ধে, ওটা আমার কাছে ফ্যাক্টর নয়। একজন বিধায়ক হিসাবে আমার কর্তব্য পালন আমি করতে এসেছি। আপনারা আমার কাছে আসতে পারেন, আমার সহযোগিতা নিতে পারেন, আপনাদের নানান অভিযোগ থাকতে পারে, আমার এখতিয়ারের মধ্যে হলে আমি ইনস্ট্যান্ট আপনাদের সমাধান করব। অন্যথায় কোথায় গেলে সমাধান হবে সেটাও আপনাদেরকে আমি বলবো। আপনারা এই হীনমন্যতায় ভুগবেন না যে নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি করে, আইএসএফ পার্টির চেয়ারম্যান, আমি আইএসএফ এর বিরোধী, তাহলে ওনার কাছে গেলে আমার হয়তো পরিষেবা আমি নাও পেতে পারি। এই হীনমন্যতায় কেউ না ভোগে। আমি সংবিধানের শপথ করেছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, যে সুতরাং আমার দায়িত্ব যেটা অর্পণ করা হয়েছে আমি সেটা সসম্মানের সাথে পালন করব। সুতরাং আমার কাছে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, এই আজকে আমার কাছে সেটা কোনো ভেদাভেদের জায়গা নয়। আজকে আমি আপনাদের কাছে একজন বিধায়ক হিসাবে যে পরিষেবা দেওয়ার দরকার সেটা দেওয়ার জন্য এসেছি। আপনারা জানেন কাকে ডাকছে, বসতি বলছে, সব লোককে বসতি বলে না। দেখতে পাচ্ছি না বলছে আচ্ছা, আপনারা না কথা বললে আমার সুবিধা হবে। আমি আজকে দুঃখিত, বেশি সময় দিতে পারবো না। তো আপনারা জানেন কদিন আগে অর্থাৎ 10 তারিখে একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের ভাঙড়ে ঘটে গেল। কি? ভাঙড়ের একজনকে গুলি করে কুপিয়ে খুন করলো। তারপরের দিনে আমি আমার বাইক স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমার বক্তব্যে, যে আমি ও কোন দল করে সেটা আমার কাছে বড় কথা নয়। ভাঙড়ের ভোটার যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব, এবং এটাও বলেছি পরিবার যদি চাই বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআইয়ের জন্য আমি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি। এটা আপনাদের বলি, রাজ্জাক খাঁ কিন্তু আইএসএফ এর তার রাজনৈতিক পরিচয় নয়, আমাদের উল্টো বেলুর রাজনীতি করে। কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে ভাঙড়ের কোন মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার পাশে দাঁড়ানো। তাই সেই আমি আমার দায়িত্ব মনে করে আমি
রাজ্জাক খান পরিবারের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছিলাম, আজও দিচ্ছি। এই মামলা, এই কেস যদি সঠিকভাবে তদারকি না হয়, আগামী দিনে কোর্টের মাধ্যমে গিয়ে হয় বিচার বিভাগীয় তদন্ত হবে, নাহলে সিবিআই তদন্ত করে রাজ্জাক খানকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। আমার একটা কথাকে নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে, আমি নাকি রাজ্জাক খান পরিবারের বিরোধী, ওই জন্য চাকরি নিয়ে কি সব কথা বলেছি। কিন্তু আমার বক্তব্য এটাই ছিল যে রাজ্জাক খান পরিবারকে যদি চাকরি দেওয়া হয়, এখনো কেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখানো হচ্ছে না? আপনারা তো জানেন। তারপরে এই বলার কয়েকদিনের মধ্যেই পরিবারই দেখি জয়নিং লেটার দিয়ে নরমুড়ি ব্লক হসপিটালে তার একটা অস্থায়ী চাকরি 10,000 টাকার মাইনের ব্যবস্থা করেছে। তাহলে বলুন, আমি উপকার করলাম না অপকার করলাম? আমি উপকার করেছি এই জন্য যাতে তাড়াতাড়ি অন্তত মাথাটা গোজার জায়গা একটা হোক। রাজ্জাক খানের পরিবার, তার একটা ছোট ছেলে আছে, একটু ছোট মেয়ে আছে, অন্তত কিছুটা হলো যাতে এই ছেলে মেয়েগুলোর পড়াশোনা করার টাকাটা অন্তত কোন জায়গা থেকে আসে, যাতে দ্রুততার সাথে তার নিয়োগটা দিয়ে দেয়, তার জন্য আমি চিৎকার করেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, আফরাজুলের কথা মনে আছে? রাজস্থানে গিয়ে ওকে পিটিয়ে খুন করে আগুন লাগিয়ে খুন করেছিল। তার পরিবারকেও সরকারি চাকরি দিয়েছে, 6,000 টাকার মাইনে। সরকারি চাকরি 6,000 টাকার মাইনে। তো আমি এটা নজরে রেখেছি। তো আমি এই জায়গা থেকে, ভাঙড় থেকে দাঁড়িয়ে বলছি, চালতাবাড়িয়া অঞ্চল থেকে দাঁড়িয়ে বলছি, রাজ্জাক খান পরিবারকে 10,000 টাকার মাইনে নয়, পার্মানেন্ট চাকরি দিতে হবে। এই দাবিটা আমি বিধায়ক হিসাবে ভাঙড় থেকে তুলছি। রাজনৈতিক মতপার্থক্য ছিল, থাকতেই পারে। ভারতবর্ষের বিউটি এটাই, যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের যেমন আছে। রাজনৈতিকভাবে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, প্রায় 22 থেকে 2500 পার্টির রেজিস্ট্রেশন আছে। অর্থাৎ তাহলে ভারতবর্ষে 22 থেকে 2500 পলিটিক্যাল পার্টিজ আছে। ভারতবর্ষ যখন, সংবিধান যখন, ইসিআই যখন ভোটে লড়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সে লড়তে পারে। যে যার মতো করে মানুষকে বোঝায়, মানুষ যাকে পছন্দ করবে সে জিতবে, যাকে পছন্দ করবে না সে হারবে। সুতরাং সে আমার অন্য ধারার রাজনীতি করলে তার বিরুদ্ধে আমি গিয়ে, তার পরিবারের কারণে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমি উল্লাস করব, এটা আমার রুচিতে বাধে। আমি দায়িত্বশীল বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এসেছি। আপনাদের কারো অভাব অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করব। তবে এত মানুষ যখন পেয়েছি, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের বলবো। খুব ভয়ঙ্কর ভাবে আমাদের মধ্যে ভয় ঢুকানো হচ্ছে। কি? SIR, বুঝতে পারছেন? সহজে যদি বলি, বলছে ভোটার তালিকা থেকে নাকি নাম বাদ দিয়ে দেবে। এ হচ্ছে না, আতঙ্কিত করা হচ্ছে, আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, ভয় পাবেন না। ভয় যদি পেয়ে যান, তাহলে আপনাদের দুজন সাকসেস হবে। আপনি ভয় পেলে বিজেপি সাকসেস, আপনি ভয় পেলে রাজ্যের শাসক সাকসেস। এরা প্ল্যানিং করে কি করছে জানেন? বিজেপি বলছে মুসলমানদের তাহলে ভোটাধিকার কেড়ে নেবো, তাড়িয়ে দেবো। হিন্দু কিছু ভাইকে উত্তেজিত করার চেষ্টা করছে। আর তৃণমূল কি বলছে? আমরা ক্ষমতায় থাকলে তোদের ভোট থাকবে, তোদের ভোটাধিকার কেউ কাটতে পারবে না। কারণ বাবারা ক্ষমতা আছে, আমার ভোটাধিকার কেড়ে নেবে না। সাময়িকের জন্য হয়তো বদমাইশি করতে পারে, চ্যালেঞ্জ করলে কি ওখানে আটকাতে পারবে? আর এখানে যারা উপস্থিত আছেন বলুন, আপনাদের পরদাদুরা, দাদুর আব্বা, পরদাদু বলি তো নাকি বাংলাদেশ থেকে এসেছে কেউ? না। এটা জোর গলায় বলেন না। কেউ পাকিস্তান থেকে এসেছে? না। আফগানিস্তান থেকে এসেছে? না। কেউ মায়ানমার থেকে এসেছে কি? না। আমার পরদাদুরা, আমার দাদুরা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, খুন দিয়েছে, জীবন দিয়েছে। সুতরাং ওই শুভেন্দু অধিকারী আমাকে সার্টিফিকেট দিতে হবে আমি ভারতীয় কি ভারতীয় নয়, ও আমাকে সার্টিফিকেট দেওয়ার কে? আমার দাদু লড়াই করেছিল দেশের জন্য, ওটাই আমার কাছে বড় সার্টিফিকেট। আমাদেরকে আতঙ্কিত করানো হচ্ছে।
মায়েদেরও বলবো চিন্তা করবেন না। সর্বশেষ একটা ছোট ভাই আছে নাকি? সামলাবার জন্য তো আমি আছি। আপনাদের বলি 2002 সালে এই ধরনের একবার এসআইআর হয়েছিল। সেই সময়ে 28 লক্ষ ভোটারের নাম পশ্চিমবাংলা থেকে বাদ পড়েছিল। আমার বাপের বয়সী যারা আছে তারা তো ভালো করে বলতে পারবে কখন কোন আন্দোলন হয়েছিল? না। কেউ ভয় পেয়েছিল? কারো হার্ট অ্যাটাক এসেছিল? কাউকে ভয় দেখিয়েছিল? তখন তো মমতা ব্যানার্জি মহাশয়া বিরোধী দলে থাকতো, চিৎকার করেছিল? এটা কি জিনিস বুঝতে হবে। আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে আপনি বাড়ি করেছেন, দু জায়গায় আপনি ভোটার কার্ডে নাম তুলে রেখেছেন। আপনার এক জায়গায় তো ভাই কাটা যাবেই, সে নামটা তো কাটা পড়বেই। আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদু মারা গেছে 10-15 বছর আগে, 20 বছর আগে, এখনো নাম কাটেনি, সে নামটা তো ভাই কাটতেই হবে। আপনার এখানে বাড়ি, আবার দিল্লিতে গিয়ে পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে। দিল্লিতেও ভোটার কার্ড, এখানেও ভোটার কার্ড, বা একটা তো কাটা পড়বেই। এবার আমি বলছি যেটা বদমাইশি ওরা করার চিন্তা ভাবনা করতে পারে, আমাদেরকে সেটাকে আটকাতে হবে। যে আপনি বললেন আধার কার্ড দিলেন, আপনি ভোটার কার্ড দিলেন, আপনি এই কার্ড দিলেন, এর সাথে অল লিঙ্ক করালেন, আর এখন গল্প শোনাচ্ছেন আধার কার্ডের কিছু ভ্যালিড নেই, এর অমুক কার্ডের ভ্যালিড নেই। তাহলে কি কার্ডের ভ্যালিড? আগে যে কার্ডটা, সেটা মোদি আর অমিত শাহ সেই কার্ড আগে দেখাতে হবে, তারপর আমরা কাগজ দেখাবো। যে কার্ডটার ভ্যালিড আছে সেটা আগে মোদি অমিত শাহকে দেখাতে বলুন, তারপরে আমরা দেখাবো। সেটা ওরা দেখাতে পারবে না। আমাদের কাছে যা কাগজ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি অমিত শাহর কাছে ওই কাগজ না, দায়িত্ব নিয়ে বলছি। আমাদের কাছে যে কাগজ আছে, মোদির কাছে হয়তো খুঁজলে ওই কাগজ পাওয়া যাবে না। কিন্তু আমাদেরকে চমকাতে চেষ্টা করছে। তবে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ভোটার লিস্টে যেমন অবৈধ ভোটার অর্থাৎ মারা গেছে, অন্য জায়গায় চলে গেছে, সেইগুলোকে বাতিল করার আমরা সহযোগিতা করবো ইসিআই কে। ঠিক একইভাবে আমরা নজর রাখবো আমার পাড়ার রমেন কাকু হোক আর আব্দুল জব্বার চাচা হোক, কারো বৈধ নাম না ইসিআই কেটে দেয়, সেটা আমরা নজর রাখবো। যদি বৈধ নাম ইসিআই কাটে, তাহলে সেই অফিসারের সাথে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বুঝে নেব, এটা মাথায় থাকবে। কিন্তু ভয় পেলে চলবে না। ভয় আপনার মনে ঢুকাচ্ছে কে? তৃণমূল আর বিজেপি মিলে। এটা আপনাদের মাথায় থাকবে তো? হয়তো ভয় পাওয়ার কোনো জায়গা নাই। সমস্যা আপনাদের একটা জায়গায় হবে, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। এই আজকে দেখবেন অনেকে আধার কার্ডের এতে সই করাচ্ছে, আমাকে প্যান কার্ডের এতে সই করাচ্ছে, কারণ নামের বানান ভুল। প্রচুর আমি সই করেছি বিধানসভা জিতার পর থেকে। আপনাদের বলবো যারা এই সামনে থেকে আছে, 95% মানুষ এখানে যারা উপস্থিত হয়েছে, নামের বানান ভুল। ভোটার কার্ডে আব্দুল করিম মোল্লা বা মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আর আধার কার্ডে আব্দুল মোল্লা করিম। বুঝতে পারছেন না? জন্ম সার্টিফিকেট আবার অন্যরকম। এই সর্বনাশটা আপনার কাগজের হয়ে আছে, এর জন্য আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এটা হতে পারে না। অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়েছে, মামলা চলছে, এটা মাথায় রাখুন। তাহলে আপনাদের করণীয় এখন কি? চিন্তিত না হয়ে, আতঙ্কিত না হয়ে, আপনাদের কাগজগুলো কি করতে হবে? সংশোধন করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট যা আছে, সেই কাগজগুলো এক নাম করতে হবে। এই কাজটা আর আপনাদের প্রত্যেকের বাড়িতে কাগজ আছে। আমি বললাম না যে ছোট ভাই আছে, কেন বললাম? আমার কি আলাদা কিছু ক্ষমতা আছে নাকি? সবার বাড়িতে আছে। আচ্ছা, এখানে যারা আছেন বসবাস করছে 50, 60, 100 বছর ধরে তো আছে, সব তো দাদুর জমিতে আছে। ম্যাক্সিমাম আমরা যাদের একটু টাকা পয়সা আছে উঠে দেখছে, কারণ সাপুরজি উঠে সব সাপুরজি পালাচ্ছে না, নেতারা নিউ টাউনে পালাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে আছি সব ম্যাক্সিমাম কার জায়গাতে দাদু, দাদু কোথায় পেয়েছে? পর্দাদু। ওই দলিলটাই তো আপনার প্রমাণ। যখন আপনার দাদুর নামে দলিল, আপনার দাদুর নামে পর্চা, আপনি তো খালাস, মানে আপনি তো অসুবিধা আপনার কি বলে? আমার দাদু যদি ইন্ডিয়ান হয়, তাহলে আমি বাংলাদেশি হব। কিন্তু আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ভয় দেখিয়ে যে 2021 সালে খেয়াল আছে যে এনআরসি সিএ করে দেশ থেকে বিজেপি তাড়িয়ে দেবে, আমাকে ভোটটা দাও, আমি বাঁচাবো। আর ভোটটা নিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়ে আমাদেরকে আরো বেশি করে গাল খাওয়াচ্ছে।
সকাল বিকেল উঠতে বসতে শুভেন্দু অধিকারী এখন কি বলছে? আপনাকে রোহিঙ্গা, আপনাকে বাংলাদেশি, আপনাকে ঘুষপেটিয়া। যেই মুখে শুভেন্দু অধিকারী বলছে, মমতা ব্যানার্জি চাইলে ওই মুখটা আইনের দ্বারাই বন্ধ করতে পারে, কিন্তু কেন করছে না? ও যদি বন্ধ করে দেয় আপনি আতঙ্কিত হবেন কি? আপনি ভয় পাবেন কি? আপনি ভয় আর আতঙ্কিত না হলে তাহলে তৃণমূল তো ভোট পাবেন না। ভাঙড়ের কথা আমি বলছি না, ভাঙড়ের কথা আমি বলছি না। 2021 সালে বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, এরপরেও আমি 26,151 ভোটে জিতেছি। আমার বিশ্বাস এই 4-5 বছরে আমি যা পারফর্ম করেছি, আমাদের দল যা পারফর্ম করেছে, এবং আপনারা বিজেপি তৃণমূলের মধ্যে যে সুসম্পর্ক, আপনার দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধন করছে, বিজেপির নেতা গিয়ে সেখানে মমতার পাশে বসে আছে। আমরা বলছি নাকি বিজেপিকে আটকাবে? যে হয়েছে আমার বিশ্বাস 2026-এ আপনার আইএসএফ খামচিহ্নকে এর ডবল মার্জিনে পাঠাবেন বিধানসভা। আমি আবার ফিরে আসি, আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নয়। আতঙ্কিত হলে, চিন্তিত হলে আপনার সমস্যার সমাধান কি হবে? না। সমস্যা সমাধান করতে গেলে কি করতে হবে? ঠান্ডা মাথাতে আপনার কাগজগুলোকে সংশোধন করতে হবে। এই কাগজ সংশোধনে আমার যত রকম সহযোগিতা লাগবে, আপনাদের বিধায়ক হিসাবে আমি সব মূল্যকে সহযোগিতা করব। তৃণমূলের বন্ধুদেরও এখানে আওয়াজ দিতে আমার শুনতে পাই, তৃণমূলের বন্ধুদেরও বলছি আমি, গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার কাগজের কোনো যদি সমস্যা থাকে, আমার ক্ষমতায় যদি সমাধান হওয়া যায়, সমস্যা দূর করা যায়, নওশাদ সিদ্দিকী আপনার নাম পাবলিক ডোমেইনে বলবে না, আপনারও সমাধান করবে। ইতিপূর্বে অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয়েছে। বাপ তৃণমূলের বড় নেতা, ছেলের সার্টিফিকেট না দিয়ে হোস্টেলে ভর্তি হতে পারবে না। আমার কাছে খবর এসেছে, আমি বলেছি লুকিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবে। উনি তৃণমূল করছে তো কি হয়েছে, আমার দায়িত্ব ওনাকে সার্টিফিকেট দেওয়া। আমার কাছে খবর এসেছে, যারা আমাদের বলেছিল রক্তদান করে তেল রক্ত বিক্রি করে দিয়েছে, তাদের মধ্যে একজন, আমি নাম বলবো না, যারা যারা মিডিয়ার সামনে বলেছিল, তাদের মধ্যে একজনের স্ত্রীর বিলাটের প্রয়োজন হচ্ছে। কেউ দিতে লজ্জায় বলতে পারছে না, আমাদের ছেলেদেরকে লজ্জায় বলতে পারছে না। ঘুরে ফিরে আমার কাছে খবর এসছে, এমন নির্দ্বিধায় ওনার নামটা পাবলিক ডোমেইনে বলবে না, ওনাকে কোথায় গেলে রক্ত পাবে ডিটেলস আর ব্যবস্থা করে দাও। কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। চোখের বদলে যদি কেউ চোখ নিয়ে দিতে চায়, সারা পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, প্রয়োজন আমাদের পিঠও পেতে দিতে হবে মানুষের জন্য। তাই আপনাদের বলবো যে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন, প্রতিবেশী এটা মাথায় রাখবেন। আচ্ছা, একটা কথা বলে আমি আমার আপনাদের মতামত আমি নেবো, যে যা বলবেন। আচ্ছা, আপনি বলুন, রাজ্জাক ফোন করলো তো? রাজ্জাক থাকে কোনো তো ওর দুটো বাচ্চা আছে, দেখেছেন? ওই দুটো বাচ্চা জীবনে আব্বু বলে ডাকতে পারবে? যারা খুন করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার লড়াই আমি দেবো। কিন্তু ওই বাচ্চাগুলোর যা ক্ষতি হয়েছে কোনোদিন ফিরাতে পারবে কেউ? এবার বলছি, ওই বাচ্চাটা খুন হলো, আরো 8-9 জন ধরা পড়েছে, আগামী দিনে আরো রাঘব বোয়ালরা ধরা পড়বে, আরো রাঘব বোয়ালরা ধরা পড়বে। তাদের যারা ধরা পড়েছে এখন পর্যন্ত, তাদের বাড়িতে স্ত্রী আছে, তার পরিবার আছে, তাদের বাড়িতে হয়তো বাচ্চা আছে, তাহলে গোটা ফ্যামিলি ধ্বংস হলো, দুটো ফ্যামিলি ধ্বংস হলো। যে খুন হলো সেই ফ্যামিলি ধ্বংস হলো, আর যারা খুন করলো তারা ফ্যামিলি ধ্বংস হলো। তাহলে এটা কারা করাচ্ছে? আমাদেরকে পশু কারা বানাচ্ছে? আপনাদের বলে যায়, এই কথাটা খারাপ হবে, তারাই পশু বানাচ্ছে যে রাজ্জাক খাঁর জানাজার না নামাজ পড়ে অত্যন্ত, আর না সেটা যাবো না, আপনারা তদন্ত করবেন যে চোখ দিয়ে পানি বেরিয়েছিল না, জানাজার নামাজটুকু সে পড়েনি। মানে বুঝতে পারছেন তো কেমন পশু আমাদেরকে বানাচ্ছে? মানে আমি গুসাতে এটা বললাম, কিন্তু ভাই আমি রাগে বললাম, এই কথাটা আমার ক্ষমার নজরে দেখবেন। মানে বুঝতে পারছেন, মানে এত আমি নিচ হয়ে গেছি। আমি এদিকে এসে বলছি এই করেনগে, তান করেনগে, হাম করেনগে, আর তার জানাজার নামাজে শেষে মাটি দাফনটা পর্যন্ত অংশগ্রহণ করেছে কি আমি আর নতুন করে বলবো না। কিন্তু আমার বলার বক্তব্য, দুটো না একাধিক ফ্যামিলি ধ্বংস হচ্ছে, তাহলে আমাদের মধ্যে হিংসাটা কে ঢোকাচ্ছে?
ভাই যার ইচ্ছা পার্টি করো। এই তো আমি যখন যাচ্ছিলাম ওই কৃষ্ণবাড়ি মসজিদের ওখানে যখন পাস করছিলাম, তৃণমূলের জার্সি লাগিয়ে তৃণমূলের লোকেরা আসছিল না, আমি হাত দেখাইনি, ভাই আমি হাত দেখিয়ে জিজ্ঞাসা করেছি তো কেমন আছো না আছো, সাবধানে যাও বলেছি তো, হ্যাঁ তাহলে কি আমার ডাক চলে গেল নাকি? আমার পার্টি নাকি বহিষ্কার করে দেবে নাকি? ওরা কারা? আর বাইরের নাকি কেউ? প্রতিবেশী একসাথে প্রবাসে সকালে কিনা আপনারা করে দিত। এই মারামারি হানাহানিতে কেন জড়াবেন আপনারা? বাবুরা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে, সব একসাথে চা খাচ্ছে, আর মারামারি হানাহানি খুনাখুনি কোথায়? এই বুথের স্তরে হচ্ছে। এটা আর বলবো না, আমি শেষ করে দেবো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিন প্রতিবেশী, এটা মাথায় রেখে যার যে দল ভালো লাগে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন। তবে 2026-এ এতটুকু মাথায় রেখে ভোটটা দেবেন যে ভাঙড়ে এয়ারপোর্ট করার একটা চক্রান্ত চলছে, আইএসএফ যতদিন আছে পেরে উঠতে পারছে না। সুতরাং কারো ফাঁদে পড়ে আপনার নিজের খারাপ আপনার নিজেরা ডেকে আনেন, এটা আমি আপনাদেরকে বলবো, এটা অনুরোধ করবো, এটা মাথায় রেখে চলবেন। আসুন আমি কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করব। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, পরামর্শ থাকে, অভাব অভিযোগ থাকে আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো।